আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমরা ভেক্টর সম্পর্কে আলোচনা করব। ভেক্টর বলতে আমরা কি বুঝি? তোমরা জানো যে জিন ক্লোনিংয়ে ভেক্টর হচ্ছে একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টুল। ভেক্টর ছাড়া জিন ক্লোনিং আসলে এখন কল্পনা করাই যায় না, তাই না? তো আণবিক জীববিজ্ঞানের ক্ষেত্রে সর্বপ্রথম 1970 সালের দিকে এই জিন ক্লোনিংয়ের সময় এই ভেক্টর শব্দের আবির্ভাব ঘটে। ভেক্টর কথাটার অর্থ হচ্ছে ক্যারিয়ার বা বাহক। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আমরা ভেক্টর বলতে ওই সকল ডিএনএ অণুকে বোঝাই যে কিনা একটা ফরেন ডিএনএ খণ্ড বহন করতে পারে এবং উপযুক্ত পোষক কোষে স্ববিভাজনের মাধ্যমে উক্ত ফরেন ডিএনএ খণ্ডের ক্লোন করতে সক্ষম হয়। তাহলে ভেক্টরকে কিন্তু বাহক ডিএনএও বলা হয়। তো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ভেক্টর খুবই গুরুত্বপূর্ণ। একটা ভালো ভেক্টরের কি কি বৈশিষ্ট্য থাকতে হবে? দেখো যে ভেক্টর ডিএনএ অণুর এক বা একাধিক রেপ্লিকেশন অরিজিন থাকতে হবে, হ্যাঁ, অরিজিন অফ রেপ্লিকেশন থাকতে হবে এবং এই ডিএনএটা তার সেলফ রেপ্লিকেশনে অংশগ্রহণ করতে পারে। ভেক্টরের গঠনটা অবশ্যই স্থায়ী হতে হবে এবং এটাকে সহজেই পৃথকীকৃত করা যাবে। ভেক্টর ডিএনএটা আকারে ক্ষুদ্র হতে হবে যেন গবেষণাগারে পরীক্ষণের জন্য সহজেই একে ম্যানিপুলেট করা যায়। ম্যানিপুলেট মানে কি? যে আমরা আমাদের নিজেদের প্রয়োজন অনুযায়ী তার মধ্যে পরিবর্তন করতে পারি, সেটাকে বলা হচ্ছে যে ম্যানিপুলেট করা যায়। ভেক্টরটির এক বা একাধিক রেস্ট্রিকশন এনজাইমের জন্য একক রেস্ট্রিকশন সাইট বিদ্যমান থাকবে। আমরা গত ক্লাসে রেস্ট্রিকশন এনজাইম পড়েছিলাম, মনে আছে? তো রেস্ট্রিকশন এনজাইম কোথায় কাটে? রিকগনিশন সাইটে, সেটা কি বলা হচ্ছে রেস্ট্রিকশন সাইট। কাজেই ভেক্টরে কি থাকতে হবে? রেস্ট্রিকশন সাইট থাকতে হবে। ফরেন ডিএনএ খণ্ড প্রবেশ করানোর পর পোষক কোষে প্রবেশের সুবিধা থাকতে হবে এবং পোষক কোষে প্রবেশ করানোর পর ভেক্টরের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য ভেক্টর ডিএনএতে এক বা একাধিক সিলেক্টেবল মার্কার জিন থাকতে হবে। তাহলে দেখো কি কি থাকতে হবে? ভেক্টরের মধ্যে রেপ্লিকেশন অরিজিন থাকতে হবে, মার্কার জিন থাকতে সিলেক্টেবল মার্কার জিনের সাইট থাকতে হবে, রেস্ট্রিকশন সাইট থাকতে হবে, এটা ক্ষুদ্র হতে হবে, এর গঠনটা স্থায়ী হতে হবে, একে পোষক কোষে প্রবেশের সুবিধা থাকতে হবে। এগুলো অবশ্যই থাকতে হবে। এই বৈশিষ্ট্যগুলো থাকলেই আমরা তাকে ভেক্টর হিসাবে ব্যবহার করতে পারি এবং আমাদের যে ডেফিনেশন বা সংজ্ঞা সেটাকে এটা পরিপূর্ণ করতে পারে। এখানে কিছু এক্সাম্পল দেখানো হয়েছে ক্লোনিং ভেক্টরস। অনেকগুলা ক্লোনিং ভেক্টরসের এক্সাম্পল দেখানো হয়েছে এবং এগুলো কোথায় কোথায় পাওয়া যায়? ব্যাকটেরিয়া, বিভিন্ন ম্যামল সেলে, হ্যাঁ, এদের সাইজ এবং সিলেক্টিভ মার্কার, মানে এই ক্লোনিং ভেক্টরসগুলোর মধ্যে এই মার্কার সাইটগুলো আছে। ঠিক আছে, এটা তোমাদের সবই আজকে আমি যা পড়াচ্ছি সবই কিন্তু তোমাদের বই থেকে নেওয়া, হ্যাঁ, কোনো কিছুই বইয়ের বাইরে না। তো এগুলো হচ্ছে তোমার বইয়ের মধ্যে আছে। এরপরে আসো আমরা দেখি যে কত ধরনের ক্লোনিং ভেক্টর আছে। আমরা অনেক ক্লোনিং ভেক্টর আছে, তো আমরা মোটামুটি একটু ক্লাসিফাই করার চেষ্টা করেছি। সেটা কি দেখো, একটা হচ্ছে প্লাজমিড ভেক্টর। প্লাজমিড ভেক্টরটা আবার কয়েক রকমের হতে পারে। সেটা হচ্ছে এফ প্লাজমিড, আর প্লাজমিড, কোল প্লাজমিড, টিআই প্লাজমিড, টোল প্লাজমিড। হ্যাঁ, এফ প্লাজমিড কোথায় পাওয়া যাচ্ছে? ইকোলাইতে আছে। আর প্লাজমিড পাচ্ছে আমরা সিউডোমোনাস থেকে। কোল প্লাজমিড আছে ইকোলাইতে। টিআই প্লাজমিড আমরা অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্সে পাই। টোল প্লাজমিড আছে সিউডোমোনাস পুটিডাতে। এরপরে আরেকটা ভেক্টর, সেটা হচ্ছে ব্যাকটেরিওফাজ ভেক্টর। এটা আবার কয়েক রকম হতে পারে। তো উল্লেখযোগ্য দুটো হচ্ছে ল্যামডা ফেজ ভেক্টর আর হচ্ছে M13 ফেজ ভেক্টর। এবং M13 ফেজ ভেক্টরটা আবার দুই রকম হতে পারে, একটা হচ্ছে ইনসার্টশন ভেক্টর আর একটা হচ্ছে রিপ্লেসমেন্ট ভেক্টর। এছাড়া কসমিড ভেক্টর, ফাজমিড ভেক্টর, ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম ভেক্টর, প্ল্যান্ট ভাইরাস, ট্রান্সপোজন অ্যাজ ভেক্টর, শাটল ভেক্টর। তাহলে এই মোটামুটি একটা প্রকারভেদ ক্লোনিং ভেক্টরের। তো আসলে আমরা দেখি এখন যে এই যে ভেক্টরগুলো আমরা দেখলাম এগুলো কি, এগুলো সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। আমরা খুব ডিপে যাব না, শুধু একটু জেনে রাখবো যে আসলে এগুলো বলতে আমরা কি বুঝি বা একটু পরিচিত হওয়ার এই। তো আসলে প্রথমে দেখে নিই প্লাজমিড ভেক্টর কি। প্লাজমিড ভেক্টর আমাদের সবচেয়ে পরিচিত ভেক্টর, আমরা মোটামুটি এটা সম্পর্কে ভালো জানি। হ্যাঁ, প্লাজমিড ভেক্টরটা হচ্ছে এটা স্ববিভাজনে সক্ষম অবশ্যই। ক্রোমোজোম বহির্ভূত ডিএনএ
যা সাধারণত ব্যাকটেরিয়াতে পাওয়া যায়। হ্যাঁ, এছাড়া ইস্ট এবং অন্যান্য কিছু ছত্রাকেও প্লাজমিড পাওয়া যায়। তো প্লাজমিড এটা প্রথম এই শব্দটা প্রয়োগ করেন বিজ্ঞানী জে ল্যাডারবার্গ 1952 সালে। প্লাজমিডের কী কী বৈশিষ্ট্য আছে? প্লাজমিড হচ্ছে গোলাকার ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ অণু। বেশিরভাগ প্লাজমিডই আকারে ছোট এবং তাতে খুব কম সংখ্যক জিন থাকে। এজন্য এদের আইসোলেশন, পিউরিফিকেশন এবং ট্রান্সফরমেশন করা অত্যন্ত সহজ। প্লাজমিড জিন স্বাধীনভাবে ক্রোমোজোমাল জিনের সাথে সাথেই রেপ্লিকেট, ট্রান্সক্রিপ্টেড এবং ট্রান্সলেটেড হয়। প্লাজমিডের আণবিক ওজন 1 × 10⁶ থেকে 200 × 10⁶ এবং দৈর্ঘ্য পোষক ক্রোমোজোমের প্রায় 2%। তাহলে খুব ছোট একটা অণু, ঠিক আছে, প্লাজমিড ভেক্টর। এর আরও কিছু বৈশিষ্ট্য হচ্ছে এটা সচরাচর এতে 200 থেকে 1000 বেস পেয়ার থাকে। হ্যাঁ, এবং এরা প্রায় 101 থেকে 50টা জিন বহন করতে পারে। এদেরকে মানে ব্যাকটেরিয়ার ক্রোমোজোম থেকে সহজে আলাদা এবং পৃথক করা যায়। তোমরা জানো যে প্লাজমিড কোথায় থাকে? ব্যাকটেরিয়ার পোষক কোষে, মানে ব্যাকটেরিয়ার ভিতরে থাকে, তাই না? এরা কি করে? এক কোষ থেকে অন্য কোষে, এমনকি এক প্রজাতির ব্যাকটেরিয়া থেকে অন্য প্রজাতির ব্যাকটেরিয়াতেও কিন্তু স্থানান্তরিত হতে পারে। তোমরা হয়তো পড়েছো যেটা কনজুগেশন পড়েছো, তাই না? তারপরে আরেকটা কি পড়েছো? ট্রান্সফরমেশন পড়েছো। হ্যাঁ, সেটাতে কি হয় যে এক ব্যাকটেরিয়া প্লাজমিড অন্য ব্যাকটেরিয়াতে স্থানান্তরিত হতে পারে। তারপর নিউক্লিয়ার ডিএনএর মতো প্লাজমিড ডিএনএও হিস্টোনের সাথে আবদ্ধ থাকে। তোমরা হয়তো ডিএনএর যে গঠন পড়েছো সেখানে তোমরা জানো যে ডিএনএতে হিস্টোন থাকে, তাই না? হিস্টোন, নন হিস্টোন, মনে পড়ছে কিনা? তো এখানেও প্লাজমিডের ডিএনএতে হিস্টোনের সাথে আবদ্ধ থাকে। প্লাজমিডের সেলফ রেপ্লিকেশন ক্ষমতা আছে এবং এরা জিন ক্লোনিং এবং জিন এক্সপ্রেশনে কিন্তু ব্যবহৃত হয়। এদেরকে অবশ্যই রেপ্লিকেশন অরিজিন বিদ্যমান থাকবে, রেপ্লিকেশন ওরি। প্লাজমিডে কি থাকবে? অ্যান্টি রেজিস্ট্যান্স জিনগুলোকে কি বলা হচ্ছে? এগুলোকে সিলেক্টিভ মার্কার হিসাবে ব্যবহার করা হয়। এদিকে ক্লোরামফেনিকল প্রয়োগ করে ব্যাকটেরিয়ার রেপ্লিকেশন বন্ধ হলেও প্লাজমিডের রেপ্লিকেশন বন্ধ হয় না। তাতে কি হয়? ব্যাকটেরিয়া কোষের ভিতরে প্লাজমিডের রেপ্লিকেশন চলতে থাকে এবং এর ফলে কিন্তু অনেকগুলো প্লাজমিড তৈরি হয় একটা কোষের মধ্যে। এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জিন ক্লোনিংয়ের ক্ষেত্রে। তো আমরা বলেছিলাম যে প্লাজমিড কয়েক রকমের হতে পারে, তাই না? যেমন এফ প্লাজমিড, এটাকে বলা হচ্ছে ফার্টিলিটি প্লাজমিড, এবং এই প্লাজমিডটা শুধুমাত্রই ফার্টিলিটির জিনটা ট্রান্সফার করে, আর অন্য কোনো কাজে কিন্তু এটা ব্যবহৃত হয় না। হ্যাঁ, যেমন ইকোলাইতে এফ প্লাজমিড আছে। আর প্লাজমিড, এটা হচ্ছে রেজিস্ট্যান্স প্লাজমিড, এবং এটা কি করবে? যে হোস্টের ব্যাকটেরিয়ামের যে রেজিস্ট্যান্স, অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্টসের প্রতি রেজিস্ট্যান্স, সেই জিনগুলো এতে বিদ্যমান থাকে, যেমন ক্লোরামফেনিকল, অ্যাম্পিসিলিন ইত্যাদি। হ্যাঁ, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে। আমরা খুব বেশি এই প্লাজমিডটা আমরা ব্যবহার করি। তারপরে কোল প্লাজমিড, এই প্লাজমিড কি করে? কোলিসিন একটা প্রোটিন, হ্যাঁ, যেটা কিনা কি করতে পারে? ব্যাকটেরিয়াল গ্রোথকে বন্ধ করে দিতে পারে। হ্যাঁ, অন্য ব্যাকটেরিয়ার গ্রোথকে বন্ধ করে দিতে পারে। যেমন ইকোলাইতে আছে কোল E1, কোল প্লাজমিড, কেমন? তারপরে ডিগ্রেডেটিভ প্লাজমিড, এই প্লাজমিডগুলা হোস্টকে হচ্ছে বিভিন্ন ধরনের আনইউজুয়াল মলিকুল, হ্যাঁ, সেগুলোকে মেটাবোলাইজ করে, যেমন টলুইন, তারপর হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। হ্যাঁ, এগুলো কিন্তু টক্সিক এলিমেন্ট। হ্যাঁ, এগুলো তৈরি করতে পারে ডিগ্রেডেটিভ প্লাজমিড, যেমন সিউডোমোনাস পুটিডা। এরপরে আসো ভিরুলেন্স প্লাজমিড। হ্যাঁ, এরা কি হয়? আমরা জানি যে যে সমস্ত হোস্ট ব্যাকটেরিয়াম প্যাথোজেনিসিটি, মানে রোগ সংক্রমণ ঘটায়, হ্যাঁ, তাদের এই ভিরুলেন্স প্লাজমিড থাকে, যেমন টিআই প্লাজমিড, অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্স। তোমরা জানো যে ক্রাউন গল ডিজিজ বলে একটা ডিজিজ আছে ডাইকোটিলিডোনাস প্ল্যান্টে, এবং সেখানে কি হয়? অনেক বড় টিউমারের মতো আউটগ্রোথ হয়। হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে ক্রাউন গল ডিজিজ। তো বর্তমানে আমরা দেখেছি ক্রাউন গল ডিজিজটা কিন্তু আমাদের একটু আমাদের দরকার, আমরা ইচ্ছা করে ইনফেকশন ঘটাই, তাই না? এটাকে বলা হচ্ছে ভিরুলেন্স প্লাজমিড। কোথায় থাকে পাওয়া যায়? অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্সে। তো এখানে একটা টিআই প্লাজমিডের গঠন দেখানো হয়েছে। টিআই প্লাজমিডে কি থাকে? এই যে দেখো, এই অংশটা হচ্ছে টিডিএনএ অংশ, এবং এটা কি করতে পারে? তোমার ক্রাউন গল যে ইয়েটা হবে, ডিজিজটা, সেইটার জন্য এই অংশটা দায়ী। হ্যাঁ, তারপরে এখানে এটা কিন্তু একটা নোপালাইন টিআই প্লাজমিড। হ্যাঁ, টিআই প্লাজমিড আরও এক রকমের আছে, সেটাকে বলা হচ্ছে অক্টাপাইন।
তো এটা হচ্ছে যে তার রেপ্লিকেশন অফ অরিজিন, এটা হচ্ছে ভিরুলেন্স সাইট। হ্যাঁ, এই হচ্ছে একটা টিআই প্লাজমিডের গঠন। তো এছাড়াও এই যে আমরা বললাম এতক্ষণ, এগুলো ছিল ন্যাচারাল প্লাজমিড, প্রকৃতিতে প্রাপ্ত প্লাজমিড। আর আমরা কি করেছি, আমাদের সুবিধা অনুযায়ী কিছু আর্টিফিশিয়াল প্লাজমিড তৈরি করেছি, যেখানে আমরা ম্যানিপুলেশন করেছি। ম্যানিপুলেশনের ফলে একটু পরিবর্তন হয়েছে এই প্লাজমিডগুলোকে, এগুলোকে আমরা বলছি আর্টিফিশিয়াল প্লাজমিড। যেমন PBr322, এটা একটা আর্টিফিশিয়াল প্লাজমিড। হ্যাঁ, তারপরে যে PUC19, এইটাও একটা আর্টিফিশিয়াল প্লাজমিড। দেখো এখানে কি আছে, ওই যে আমরা গত ক্লাসে পড়েছিলাম, মনে আছে, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস সাইট, এই যে সেইগুলো হচ্ছে এই প্লাজমিডের। এখানে দেখো এগুলো আছে, এখানে আরও অনেক আছে, অল্প কিছু দেখানো হয়েছে। ইকোআরআই, HIN3, ইকোআরভি, BAM-HI, SEL1, হ্যাঁ, এগুলো হচ্ছে রেস্ট্রিকশন সাইট। হ্যাঁ, তারপরে এই যে তার অরিজিন আছে, এই যে এটা হচ্ছে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স জিন, এই অংশটুকু, আর এই অংশটুকুতে হচ্ছে টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্স জিন। কেমন? ঠিক একইভাবে দেখো এই যে PUC19, এখানেও এই যে রেস্ট্রিকশন সাইট আছে, ইকোআরআই, HIND-HI, এখানে মাল্টিপল ক্লোন সাইট, এখানে আরও অনেক আছে, আরও অনেক রেস্ট্রিকশন সাইট আছে। তারপরে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট সাইট আছে, তার একটা অরি আছে। হ্যাঁ, তো তার ল্যাক জেড এবং ল্যাক আই জিন আছে, যে এটা কি, যে আলফা পেপটাইড অফ বিটা গ্যালাক্সাইডেসের জি, এই জিন ল্যাক জেড জিন। ঠিক আছে, এরপরে আসো আমরা দেখি ব্যাকটেরিওফাজ ভেক্টর। এতক্ষণ আমরা দেখলাম প্লাজমিড ভেক্টর। হ্যাঁ, প্লাজমিড ভেক্টরটা আবার দুই রকম দেখলাম, যে একটা প্রকৃতিতে প্রাপ্ত ন্যাচারাল, আর একটা আবার আর্টিফিশিয়াল। তো এখন আসো 2 নাম্বার, সেটা হচ্ছে ব্যাকটেরিওফাজ ভেক্টর। এটা কেমন, কীরকম? এটা তোমরা জানো সবাই, যে যে সকল ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তাদেরকে আমরা ব্যাকটেরিওফাজ বলি। হ্যাঁ, তো জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কিছু ব্যাকটেরিওফাজকে ভেক্টর হিসাবে ব্যবহার করা হয়। এদের মধ্যে আমরা বলেছি যে ল্যামডা এবং M13 হচ্ছে উল্লেখযোগ্য ফাজ ভেক্টর। তো এই ফাজ ভেক্টরের বৈশিষ্ট্য কি? এরা হচ্ছে 48,502 বেস পেয়ারের সমন্বয়ে গঠিত ল্যামডা ফাজ ভেক্টর, যেটা এটাতে রেপ্লিকেশন অরিজিন আছে। হ্যাঁ, এতে হেড সিনথেসিস এবং টেল সিনথেসিসের জন্য উৎপন্নকারী জিন আছে। হেড এবং টেল কেন বলছে? এটা ল্যামডা ফাজ, তাই না? ব্যাকটেরিওফাজ একটা ভাইরাস, তার তোমরা জানো হেড আছে, এবং ল্যামডা ফাজের একটা হেড আছে, একটা টেল আছে। তারপরে তাতে ডিএনএ রেপ্লিকেশন, লাইসোজেনি, এগুলোর জন্য প্রয়োজনীয় এনজাইম উৎপন্নকারী জিন আছে। হ্যাঁ, এবং এখানে কি আছে, 12 বেস পেয়ার বিশিষ্ট প্রোট্রিউডিং কোহেসিভ এন্ড আছে, কস এন্ড সাইট, এই যে এটা কস সাইট। হ্যাঁ, ডিএনএ সিনথেসিসের সাইট আছে, রিপ্রেশনের সাইট আছে, রিকম্বিনেশনের সাইট আছে। তাহলে এটা হচ্ছে একটা ল্যামডা ফেজ ভেক্টর। এখন আসো আমরা দেখি M13 ফেজ ভেক্টর। M13টা হচ্ছে একটা ফিলামেন্টাস ব্যাকটেরিওফাজ। আর আগেরটা যেটা ছিল ল্যামডা ফেজ, সেটা ছিল দণ্ডাকার একটা ব্যাকটেরিওফাজ। আর M13 ফেজ ভেক্টর হচ্ছে, এটা হচ্ছে একটা ফিলামেন্টাস ব্যাকটেরিওফাজ, যেটা 6.4 কিলোবাইট দীর্ঘ একটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড গোলাকার ডিএনএ ধারণ করে, এবং প্রধানত ডিএনএ সিকোয়েন্সিংয়ের উদ্দেশ্যে এই সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ খণ্ডের ক্লোন করার জন্য আমরা M13 ফাজকে ভেক্টর হিসাবে ব্যবহার করি। এটা আবার দুই রকমের হতে পারে। একটা হচ্ছে ইনসার্টশন ভেক্টর। এটা কীরকম? ইনসার্টশন ভেক্টরটা একটা ইউনিক ক্লিভেজ সাইট থাকে এটা, এই ভেক্টরে, যেটা কি করতে পারে, ছোট ফরেন ডিএনএকে সংযুক্ত করতে পারে। হ্যাঁ, এবং ফরেন ডিএনএ খণ্ড এই ফেজের যে কার্যকারিতা তাকে কিন্তু কোনো প্রভাবিত করে না। হ্যাঁ, এবং এই ইনসার্টশন ভেক্টরটা সর্বোচ্চ 18 কিলোবাইট আকারে ডিএনএ খণ্ডকে প্রবেশ করাতে পারে। এরপরে আসো রিপ্লেসমেন্ট ভেক্টর। এটাও আরেক ধরনের M13 ফেজ ভেক্টর। সেটা কীরকম? রিপ্লেসমেন্ট ভেক্টরটা হচ্ছে, এখানে ফেজের অপ্রয়োজনীয় ডিএনএ দৈর্ঘ্যের উভয় পাশে ক্লিভেজ সাইট আছে। হ্যাঁ, তার দুই পাশে ক্লিভেজ সাইট আছে, এবং যার ফলে সেটা কি করতে পারে, রেস্ট্রিকশন এনজাইম দ্বারা এই ভেক্টরটাকে যদি কাটা হয়, তাহলে এর একটা করে প্রান্তীয় কস সাইট সৃষ্টি হয়। ঠিক আছে, এবং দুইটা বাহু এবং তার একটা দীর্ঘ স্টাফার রিজিয়ন থাকে, যেটাকে বলে অপ্রয়োজনীয় রিজিয়ন। এই প্রয়োজনীয় রিজিয়নে কি হতে পারে, একটা ফরেন ডিএনএ প্রতিস্থাপিত হতে পারে। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে কি হয়, প্রবেশকৃত ডিএনএ খণ্ডের আকার
ফেজ ডিএনএর যে অপ্রয়োজনীয় অংশ তার উপর নির্ভর করে। হ্যাঁ, তো রিপ্লেসমেন্ট ভেক্টর দ্বারা 20 থেকে 25 কিলোবাইট আকারের ফরেন ডিএনএ ক্লোন করা যায়। কেমন? এখানে একটা রিপ্লেসমেন্ট ভেক্টরের ছবি দেখানো হয়েছে। হ্যাঁ, এই যে ট্রান্সক্রিপশন, হ্যাঁ, আর এই রেড এগুলো দিয়ে বোঝানো হচ্ছে প্রোমোটার্স সাইট, টি দিয়ে এই ব্লু অংশ দিয়ে বোঝানো হচ্ছে টার্মিনেটরস, আর এই যে ব্ল্যাক এটা হচ্ছে ওরি, হ্যাঁ, ওরি সাইট। আর এই যে 1 2 3 4 করে যেগুলো আছে এগুলোকে বলা হয় তোমার ওআরএফ, ওপেন ওআরএফ, অ্যান্ড এটা হচ্ছে ওপেন রিডিং ফ্রেম। হ্যাঁ, এখানে তোমার স্টপ কোডন থেকে স্টার্ট কোডন থেকে স্টপ কোডনের সবগুলো একটা মানে নিউক্লিওটাইডের সিকোয়েন্স, যেখানে স্টপ কোডন থেকে স্টার্ট কোডন থেকে স্টপ কোডন পর্যন্ত ইয়েটা সিকোয়েন্সটা বিদ্যমান থাকে। কেমন? এখন আসো দেখি কসমিড ভেক্টর। কসমিড ভেক্টরটা মূলত এটা ব্যাকটেরিয়ার প্লাজমিড আর হচ্ছে ল্যামডা ফেজ ডিএনএ, এই দুইটার সমন্বয়ে গঠিত এটা একটা হাইব্রিড ভেক্টর। তাহলে কসমিড ভেক্টরটা একটা হাইব্রিড ভেক্টর। এর মাধ্যমে বৃহৎ ডিএনএ খণ্ড প্রায় 50 কিলোবাইট পর্যন্ত ক্লোন করা যায়। হ্যাঁ, তো সাধারণত ইউক্যারিওটিক জীবের জিনোমিক লাইব্রেরি তৈরিতে আমরা কসমিড ভেক্টরকে ব্যবহার করি। এখানে একটা কসমিড ভেক্টরের ছবি দেওয়া আছে, দেখো পিজে বি8। এটা কি ক্ষুদ্র গোলাকার এবং ডাবল স্ট্র্যান্ডেড। হ্যাঁ, এর একটা রেপ্লিকেশন অরিজিন আছে, এই যে অরিজিন অফ রেপ্লিকেশন ওরি আছে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন আছে, এই যে এই অংশটা। এতে একটা ইউনিক রেস্ট্রিকশন সাইট আছে, এই যে ইউনিক রেস্ট্রিকশন সাইট, অনেকগুলো রেস্ট্রিকশন ইন্ডোনিউক্লিয়াস এনজাইম সাইট এখানে আছে। হ্যাঁ, যেমন ইকো আর1, ব্যাম H1, ইকো আর1, ইত্যাদি। তারপরে কি আছে, এর কস সাইট আছে, এটা হচ্ছে কোহেসিভ এন্ড। হ্যাঁ, ল্যামডা ফেজের কোহেসিভ এন্ড বিদ্যমান আর কি। তাহলে এতে কি আছে, তাহলে এটা দুই রকমের, তাই না? একটা দুইটা ইয়ের কি বলে হাইব্রিড, একটা হচ্ছে ব্যাকটেরিয়ার প্লাজমিড, একটা হচ্ছে ল্যামডা ফেজ ডিএনএর সমন্বয়ে গঠিত একটা হাইব্রিড। হ্যাঁ, কসমিড ভেক্টর। এরপর আসো ফাজমিড। ফাজমিডটা কি জিনিস? এটাও কিন্তু এক ধরনের প্লাজমিড ভেক্টর। হ্যাঁ, এখানে কি আছে, অ্যাট সাইট আছে। অ্যাট সাইট হচ্ছে মানে রিকম্বিনেশন সাইট, রিকম্বিনেশন হতে পারে, একটা ফেজ ডিএনএ খণ্ড এতে থাকবে। হ্যাঁ, ফাজমিড এটা তাহলে কি এখানে একটা প্লাজমিড ভেক্টর যাতে কি একটা ফেজ ডিএনএ খণ্ড আছে, তাহলে এতে প্লাজমিড এবং ফেজ ল্যামডা ফেজের কার্যকারী অরিজিন জিন বিদ্যমান, দুইটাই থাকবে, প্লাজমিডেরও থাকবে এবং ল্যামডা ফেজেরও থাকবে। তো এই নতুন ধরনের যে একটা রিকম্বিনেশন, এটাকে সর্বপ্রথম ব্রিমার 1982 সালে ফাজমিড নামে অভিহিত করেন। তো এখানে একটা ছবি দেখানো হয়েছে, দেখো ফাজমিড ভেক্টরের এই অংশটা হচ্ছে তোমার ফাজমিডটা কি, ফেজ ডিএনএ খণ্ডটা কি, ভাইরাসের ডিএনএ খণ্ড, তাই না? তার এই যে অংশটুকু এটা, এবং এখানে কি আছে, এই যে রেপ্লিকেশন অফ অরিজিন, এটা সেই ফিলামেন্টাস ব্যাকটেরিওফাজের অরিজিনটা এখানে আছে। আর এখানে এটা হচ্ছে তোমার প্লাজমিড অরিজিন আছে, এর অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সাইট আছে। কেমন? এরপরে আসো ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম ভেক্টর। এটা একটা বিশেষ ধরনের ভেক্টর, এটা দিয়ে 2 মেগাবাইট পর্যন্ত দীর্ঘ ডিএনএ খণ্ড ক্লোন করা যায়, কিন্তু এর ট্রান্সফরমেশন ক্ষমতা খুবই অল্প। এর প্রয়োজনীয় উপাদানগুলো কি কি, দেখো এই এখানে ছবিটা দেওয়া আছে, সেটা কি কি, এর একটা সেন্ট্রোমিয়ার আছে, তার টেলোমিয়ার আছে, মার্কার জিন আছে, মার্কার এ মার্কার বি, দুই রকমের মার্কার জিন আছে সিলেক্টিভ অ্যাম্প্লিকেশনের জন্য। হ্যাঁ, অ্যাম্প্লিফিকেশন রেজিস্ট্যান্স সাইট আছে বা মার্কার আছে। তারপরে রেস্ট্রিকশন এনজাইমস আছে, যেমন এই যে ইকো আর1, ব্যাম H1, এগুলোর জন্য রিকগনিশন সাইট আছে। এটা হচ্ছে একটা ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোমের একটা বিশেষ ধরনের ভেক্টর। ঠিক আছে, এখন আসো প্ল্যান্ট ভাইরাস। কিছু কিছু উদ্ভিদ ভাইরাস, যেমন তোমরা জানো কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস, জেমিনি ভাইরাস, এগুলো জিন ক্লোনিংয়ের ক্ষেত্রে ভেক্টর হিসাবে ব্যবহৃত হয়। এখানে একটা ছবি দেওয়া আছে, এটা হচ্ছে কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস CAMV। এটা এগুলো হচ্ছে আলফা স্ট্র্যান্ড, বিটা স্ট্র্যান্ড, গামা স্ট্র্যান্ড। হ্যাঁ, এবং এখানে এই যে ব্লু অংশটা দিয়ে বোঝানো হচ্ছে এমআরএনএ স্পিসিস। 35S RNA আছে আর হচ্ছে 90S RNA আছে। 35 স্ট্র্যান্ডটা অনেক বড়,
আর 19s ছোট। তারপরে এখানে এই যে ORF সাইট আছে, ওপেন রিডিং ফ্রেম। হ্যাঁ, এখানে স্টার্ট কোডন থেকে স্টপ কোডন পর্যন্ত তোমার নিউক্লিওটাইডের একটা সিকোয়েন্স। ঠিক আছে, এরপরে আসো ট্রান্সপোজন অ্যাজ ভেক্টর। ট্রান্সপোজন হচ্ছে একাধিক জিন বহনকারী একটা ডিএনএ খণ্ড। এটা একটা ডিএনএ খণ্ড, হ্যাঁ, যা এক ডিএনএ অণু থেকে অন্য ডিএনএ অণুতে স্থানান্তরিত হতে পারে। এটাকে জাম্পিং ডিএনএও বলে। হ্যাঁ, জিন ক্লোনিংয়ের জন্য ট্রান্সপোজনকে ভেক্টর হিসাবে ব্যবহার করা হয়, যেমন ভুট্টার এসি, ডিএস ইত্যাদি। হ্যাঁ, এগুলো হচ্ছে ট্রান্সপোজন। এটাকে জাম্পিং ডিএনএও বলা হয়। কী করতে পারে, তার প্লেস চেঞ্জ করতে পারে, যার ফলে সেখানে আরেকটা ডিএনএ অণুতে স্থানান্তরিত হতে পারে। তো এখানে একটু একটা ফিগার দেখানো হয়েছে যে ভুট্টার এসি ডিএস সেটা দেখানো হয়েছে ট্রান্সপোজন। এসি বলতে বোঝায় অ্যাক্টিভেটর এলিমেন্ট। ঠিক আছে, এসি হচ্ছে অ্যাক্টিভেটর এলিমেন্ট আর ডিএস হচ্ছে ডিসোসিয়েশন এলিমেন্ট। তো এত আমাদের জানার দরকার নয়, আমরা মোটামুটি ডেফিনেশনটা জেনে রাখবো। ঠিক আছে, তো দেখা যায় যে ডিএসটা এসি এর অনুপস্থিতিতে কাজ করতে পারে না। যদি এসি থাকে তখন ডিএসটা ট্রান্সপোজড হতে পারে, হ্যাঁ, এবং সেই স্থানান্তর করতে পারে ডিএনএ খণ্ডকে। তো এই আচ্ছা, আরও একটা আছে, সেটা হচ্ছে শাটল ভেক্টরস। শাটল ভেক্টরটা কি? এটা একটা কৃত্রিমভাবে তৈরি এমন এক ধরনের ভেক্টর যেটা দুইটা ভিন্ন প্রজাতির কোষে রেপ্লিকেট করতে পারে। আমরা এর আগে হাইব্রিড দেখেছি, কসমিড ভেক্টর দেখেছি, প্লাজমিড দেখেছি, তাই না? তারা কিন্তু একই, মনে করো খুব ভিন্ন না, হ্যাঁ, কিন্তু এখানে দেখো একদমই ভিন্ন দুইটা প্রজাতির কোষে এরা রেপ্লিকেট করতে পারে। যেমন এবং এখানে দুইটারই কি থাকে, রেপ্লিকেশন ওরই থাকবে, দুইটাই হোস্ট স্পেসিফিক। যেমন এই যে এখানে একটা দেখো, একটা এক্সাম্পল দেখানো হয়েছে। এখানে ইস্ট এবং ব্যাকটেরিয়া, এদের মানে কৃত্রিমভাবে তৈরি করে এই দুটো ভিন্ন প্রজাতির কোষের এক ধরনের ডিএনএ খণ্ডকে করা হয়েছে, একত্র করা হয়েছে, ম্যানিপুলেশন করা হয়েছে, এবং এটাকে বলা হচ্ছে শাটল ভেক্টর। এখানে দেখো, এখানে ব্যাকটেরিয়ার অরিজিন আছে, ইস্টের অরিজিন আছে। ইস্টের সিলেক্টেবল মার্কার জিন আছে, আবার ব্যাকটেরিয়ার সিলেক্টেবল মার্কার জিন আছে। তারপর এর অটোনোমাস রেপ্লিকেশন সাইট আছে। তাহলে এই গেল, এটা হচ্ছে শাটল ভেক্টর। তো মোটামুটি এই ছিল আমাদের সব ভেক্টর সম্পর্কে আলোচনা। তোমরা আমরা জাস্ট ডেফিনেশনগুলো, বৈশিষ্ট্যগুলো জেনে রাখবো, এখান থেকে প্রকারভেদগুলো জানবো। স্পেশালি প্লাজমিড ভেক্টর সম্পর্কে ডিটেলস একটু পড়বো, উদাহরণসহ মনে রাখার চেষ্টা করব। টিআই প্লাজমিডের গঠনটা একটু মনে রাখার চেষ্টা করব। আর হলো ভেক্টর কাকে বলে, ভেক্টরের বৈশিষ্ট্য এবং কয়েকটা এক্সাম্পল। এই জিনিসগুলো অবশ্যই কিন্তু আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে। বাকিগুলো আমাদের নলেজে থাকবে, থাকা ভালো, জানতে হবে, কারণ আমরা পরবর্তীতে আরও যখন ডিপে যাব, আরও পড়ব, তখন আমাদের এই জিনিসগুলো জানা থাকলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই থাকলো আজকের আলোচনা এই পর্যন্তই। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমার তাহলে বুঝতে সুবিধা হবে যে তোমরা আসলে বুঝতে পারছো কিনা। হ্যাঁ, ঠিক আছে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।